প্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীতে যারা অধ্যয়ন করছো তাদের রসায়ন নবম অধ্যায় অ্যাসিড ক্ষার সমতা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আছে অ্যাসিড, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক দ্রব্য। তোমরা হয়তো অনেকেই অ্যাসিডের নাম জেনে থাকবে, কেন ক্লাস 8-এ কিন্তু অ্যাসিড তোমরা পড়েছ। দু একটা অ্যাসিডের নাম বলতে পারবা? অবশ্যই বলতে পারবা। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। অ্যাসিড এর কথা মনে পড়লে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কথা মনে পড়ে। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের শরীর গঠনে অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরূপ অ্যাসিড দেখো, দুধে যেমন ল্যাকটিক অ্যাসিড আছে, লেবুতে আছে হলো সাইট্রিক অ্যাসিড, এরকম ভিনেগারে আছে হলো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এরূপ হলো এই অ্যাসিডগুলো আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আমরা অ্যাসিড কাকে বলে সেটা একটু দেখি। অ্যাসিড কাকে বলে? অ্যাসিড আমরা একটু উদাহরণ দিই, তারপরে সংজ্ঞা লিখি। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, CH3COOH। সবগুলো অ্যাসিডেরই তোমরা নাম অবশ্যই জেনে থাকবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সবগুলোতে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন। এটাতে ডান পাশে দেখবা যে হাইড্রোজেন, ডান পাশে যে হাইড্রোজেন, আর এই দুটোতে হলো বাম পাশে হাইড্রোজেন। অর্থাৎ আমি এখানে অ্যাসিড লিখেছি দুই ধরনের। এই দুটো হলো অজৈব, এই দুটো হলো অজৈব, আর এটা হলো কি জৈব। জৈব অ্যাসিডের ডান পাশে হাইড্রোজেন, অজৈব অ্যাসিডের বাম পাশে হাইড্রোজেন। অর্থাৎ যে যৌগের অণুতে এরূপ তোমার হাইড্রোজেন থাকে, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, এবং জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন তথা প্রোটন উৎপন্ন করে, তাকে আমরা কি বলবো? অ্যাসিড। আবার বলি, যে যৌগের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে এবং জলীয় দ্রবণে অর্থাৎ পানিতে হাইড্রোজেন আয়ন তথা প্রোটন উৎপন্ন করে, তাকে আমরা কি বলবো? অ্যাসিড। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণ আমরা এইভাবে লিখি AQ মানে অ্যাকুয়াস। এ কিন্তু কি অ্যাকুয়াস, তাহলে বাংলা হলো জলীয় দ্রবণ। হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি অ্যাসিড, এটি জলীয় দ্রবণে কি তৈরি করে বললাম সংজ্ঞাতে, যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। আর ডানের অংশটা লিখে ফেলো, এটা হলো কি ক্লোরাইড আয়ন। এই হাইড্রোজেন আয়নকে আমরা বলি হলো কি প্রোটন। আবার আমরা যদি অ্যাসিটিক অ্যাসিডটা লিখি CH3COOH, জলীয় দ্রবণে এটা তোমার CH3COO প্লাস হলো, তোমাকে বললাম যে ডানের অংশটা লিখতে হবে, ডানের অংশটা তোমার হলো কি প্রোটন। প্রোটন তথা হাইড্রোজেন আয়ন, অর্থাৎ জৈব অ্যাসিডের ডান পাশের যেটা, এটা হাইড্রোজেন আয়ন। তাহলে এই জন্য এদেরকে অ্যাসিড বলছি। তাহলে অ্যাসিডের সংখ্যাটা কি হলো? যে যৌগের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে এবং জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তাদেরকে আমরা কি বলবো? অ্যাসিড। আবার দেখো, এটা আমরা এইভাবে যদি এই বিক্রিয়াটা দিই, তাও হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ হলো পানি, অর্থাৎ পানিতে বা পানির উপস্থিতিতে দেখো H2O প্লাস H প্লাস প্লাস হলো কি Cl মাইনাস। এই যে এটাকে আমরা একসাথে এইভাবে লিখলেই হবে H3O প্লাস যোগ Cl মাইনাস। তার মানে
পানির উপস্থিতিতে এরূপ হাইড্রোনিয়াম আয়ন তথা প্রোটন, এই যে প্রোটন, পানির ভিতরে কি আছে, প্রোটন আছে, আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, প্রোটন উৎপন্ন করে। এই কারণে এটাকে আমরা কি বলছি, অ্যাসিড বলছি। তাহলে এরূপ অ্যাসিড, তোমাকে বললাম যে জৈব অ্যাসিড এবং কি অজৈব অ্যাসিড, অর্থাৎ অজৈব অ্যাসিডগুলো সালফিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, এগুলোকে আমরা কি বলবো, অজৈব অ্যাসিড। আর জৈব অ্যাসিড হলো কি, তোমার হলো অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ইথানোয়িক, প্রোপানোয়িক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। অর্থাৎ জৈব অ্যাসিডে তোমার থাকবে COOH, জৈব অ্যাসিডে তোমার কি থাকবে, COOH ডান পাশে, তাহলে সেটা কি হবে, জৈব অ্যাসিড। আর অজৈব অ্যাসিডগুলোতে তোমার যেমন ডান পাশে কি থাকবে, হ্যালাইড সমূহ, অথবা তোমার সালফেট, নাইট্রেট, কার্বনেট, সিলিকেট, অর্থাৎ যৌগমূলকগুলো থাকবে। এগুলো তোমার হলো কি অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড চেনা খুবই সোজা, COOH থাকবে, একা থাকতে পারে, দুটো থাকতে পারে, একের অধিক থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, COOH, অর্থাৎ এটা ছাড়া জৈব অ্যাসিড হবে না। এখন এই অজৈব অ্যাসিডগুলো যেগুলো দেখো, তাহলে অজৈব অ্যাসিডের বাম পাশে তোমার হাইড্রোজেন, আর জৈব অ্যাসিডের ডান পাশে তোমার হাইড্রোজেন। বুঝা গেল? তাহলে অ্যাসিড দুই প্রকার, জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড। এছাড়াও শক্তির ক্রম অনুসারে অ্যাসিডের আবার প্রকারভেদ আছে। সেটা হলো কি মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড বা উইক অ্যাসিড এবং শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী অ্যাসিড অর্থাৎ সকল অজৈব অ্যাসিড যেগুলো, সকল অজৈব অ্যাসিড এরা হলো শক্তিশালী অ্যাসিড, এরা হলো শক্তিশালী অ্যাসিড। আর জৈব অ্যাসিডগুলো হলো কি দুর্বল অ্যাসিড। তাহলে এই শক্তিশালী অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড বা সবল অ্যাসিড কাকে বলে? স্ট্রং অ্যাসিড বা সবল অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড বা তীব্র অ্যাসিড, অর্থাৎ যে অ্যাসিড সমূহ জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়। জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হওয়ার অর্থ হলো কি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন যতগুলো থাকে সবগুলো উৎপন্ন করে, প্রায় 100% তোমার বিয়োজিত হয়। তাদেরকে আমরা বলবো হলো কি স্ট্রং অ্যাসিড বা সবল অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। তাহলে সকল ইনঅর্গানিক অ্যাসিড অর্থাৎ অজৈব অ্যাসিড যেগুলো, যেমন সালফিউরিক অ্যাসিড, এটি শক্তিশালী অ্যাসিড এই কারণে যে এটি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে এই অ্যাসিডের ভিতর যত প্রোটন ছিল সবগুলো উৎপন্ন হয়। অর্থাৎ যতগুলো প্রোটন ছিল এখানে প্রায় 100% আয়নিত হয়ে তোমার কি তৈরি করে, এরকম প্রোটন উৎপন্ন করে। তাহলে এটাকে আমরা বলছি হলো কি স্ট্রং অ্যাসিড অর্থাৎ শক্তিশালী অ্যাসিড। এরপরে দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড, উইক যেটাকে বলে উইক অ্যাসিড। সকল জৈব অ্যাসিড যেগুলো সবগুলো উইক অ্যাসিড। তাহলে আমরা লিখি HCOOH, এটাকে আমরা বলি ফর্মিক অ্যাসিড। তাহলে এটা জলীয় দ্রবণে এরূপ HCOO- হলো কি এই যে প্রোটন তথা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তবে এটা আংশিক বিয়োজিত হয়। অর্থাৎ যেসব অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক তোমার
আয়নিত হয় বা অল্প পরিমাণে বিয়োজিত হয়, এখানে প্রোটন থেকেই যায়, প্রোটন থেকেই যায়। আমরা এই চিহ্নটাকে এইভাবে দিতে পারি, অর্থাৎ জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়। এর অর্থ হলো কি, যে এখানে কিছু প্রোটন উৎপন্ন হবে অর্থাৎ হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে, আবার কিছু এই পাশে থেকে যাবে। এই কারণে এইটা আমরা বলছি দুর্বল অ্যাসিড বা তোমার হলো উইক অ্যাসিড। তাহলে কি হলো, যে শক্তিশালী অ্যাসিডগুলো, এগুলো অজৈব অ্যাসিড, জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হবে অর্থাৎ 100% আয়নিত হবে। আর দুর্বল অ্যাসিড যেগুলো, সেগুলো হলো কি তোমার জলীয় দ্রবণে আংশিক আয়নিত হবে। অ্যাসিডগুলো কোথায় থাকে কেউ বলতে পারো? কোথায় পাওয়া যায়? অ্যাসিডের উৎস কি? অ্যাসিডের উৎস কি? তাহলে অধিকাংশ শাকসবজি ফলমূলে অ্যাসিড পাওয়া যায়, যে অ্যাসিডগুলো দুর্বল, অর্থাৎ যেগুলো আমরা খেলে শরীরের শক্তি উৎপাদন করবে, কোনো ক্ষতি করবে না। যেমন সব ড্রিঙ্কস আমরা খাই, এটা কার্বনিক অ্যাসিড থাকে। দুধের কথা বললাম, এখানে ল্যাকটিক অ্যাসিড থাকে। তারপরে লেবুর কথা বললাম, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। তাহলে এরূপ বিভিন্ন ফলমূল, শাকসবজিতে আমাদের যে অ্যাসিডগুলো থাকে, এগুলো আমরা খাই, অর্থাৎ এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু যেগুলো অজৈব অ্যাসিড, বিশেষ করে শক্তিশালী অ্যাসিডগুলো, এগুলো আমরা খাই না, তবে বিভিন্ন শিল্পক্ষেত্রে ব্যবহার করি। তাহলে এই অ্যাসিডগুলো কোথায় পাওয়া যায়? এই অ্যাসিডগুলো খনিতে পাওয়া যায়, অর্থাৎ এগুলো প্রস্তুত করতে হয়, খনি থেকে উত্তোলন করতে হয়। এগুলো প্রস্তুতকৃত, অর্থাৎ যেমন আমরা সালফিক অ্যাসিড যখন আমরা প্রস্তুত করব, তার মানে কি, যে সালফার খনি থেকে উত্তোলন করব, কঠিন সালফার। এই কঠিন সালফারকে বায়ুস্থ অক্সিজেন দ্বারা জারণ করে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করব, আবার জারণ করে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপাদন করব। এরপরে এর সাথে পানির বিক্রিয়ার মাধ্যমে সালফিক অ্যাসিড উৎপন্ন করব। অর্থাৎ এইভাবে আমরা কি করি, অজৈব অ্যাসিডগুলো শিল্পক্ষেত্রে উৎপাদন করি। তাহলে অজৈব অ্যাসিডগুলো আবার কোথায় ব্যবহার হয়? বিভিন্ন শিল্পক্ষেত্রে অজৈব অ্যাসিড ব্যবহার করা হয়। তবে একটা অজৈব অ্যাসিড আমরা খাই, আমাদের আছে শরীরে, সেটা হলো কি, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি থাকে? লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা এখানে কেন থাকে? যে এটা খাদ্যবস্তু যেগুলো আমরা খাই, এই খাদ্যবস্তুকে হজম করে, খাদ্যবস্তুকে হজম করে। এই কারণে আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে। তবে অনেক ক্ষেত্রে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড এর পরিমাণ বেশি হয়ে যায়, অর্থাৎ তুমি হয়তো খাচ্ছ, খাবারটা ঠিক সময়ে খাচ্ছ না, খাওয়ার প্রতি অনীহা বা সঠিক সময়ে তুমি খাচ্ছ না, সেই ক্ষেত্রে তোমার অ্যাসিডিটি হয়, বুক ব্যথা করবে, শ্বাস প্রশ্বাস শীষ উঠবে আর কি। তো এটা কারণ হলো কি, যে তুমি খালি পেটে হয়তো দীর্ঘ সময় ছিলে, খাওয়ার প্রতি অনীহা, সেক্ষেত্রে তোমার অ্যাসিডিটি বেড়ে যায়, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এরূপ বেড়ে গেলে তখন আমাদের কি করতে হয়? অ্যান্টাসিড খেতে হয়। অ্যান্টাসিড খেতে হয়, অর্থাৎ পাকস্থলীতে যখন অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে, তখন এরূপ অ্যাসিডিটি বেড়ে যায়। এটা আমাদের খাদ্যের প্রতি মানে অনীহা বা সঠিক সময়ে খাদ্য ভক্ষণ না করা, এক্ষেত্রে আলসারও সৃষ্টি হতে পারে। আলসার হলে বুকে ব্যথা হবে। তাহলে আমাদের এই সঠিক সময়ে কিন্তু খাবার খেতে হবে, গ্রহণ করতে হবে, তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনো ক্ষতি করবে না। তাহলে আমরা এখন দেখব যে অ্যাসিডের ধর্ম, অর্থাৎ অ্যাসিড এর বৈশিষ্ট্য কি। অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যাসিডসমূহ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন তথা প্রোটন উৎপন্ন করে। তাহলে এক নাম্বার হলো কি, যে হাইড্রোজেন আয়ন, আবার লিখি আমরা
না, এবার নাইট্রিক অ্যাসিড লিখি। দুই নাম্বার, অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। তাহলে অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে, অর্থাৎ অ্যাসিডের মধ্যে তুমি যদি একটি নীল লিটমাস পেপার প্রবিষ্ট করাও তাহলে লাল হবে। কি হবে? লাল হবে। আচ্ছা, নীল লিটমাস লাল হয়। 3 নাম্বার, অ্যাসিড সমূহ ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, দস্তা বা জিঙ্ক এর সাথে, এটি ধাতু, এর সাথে বিক্রিয়া করাও তাহলে জিঙ্ক প্রথমে ক্লোরিনকে নিয়ে জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। অর্থাৎ একটি টেস্ট টিউবে তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে এর ভিতর 1 দস্তা বা জিঙ্কের টুকরা দাও, তাহলে হিসিস শব্দ সহ দেখবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। অর্থাৎ হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি তোমাকে যখন ল্যাবরেটরিতে এটা পরীক্ষা দিবে যে হাইড্রোজেন গ্যাস কীভাবে প্রস্তুত করা হয়, তখন আমরা এইভাবে প্রস্তুত করব। একটা টেস্ট টিউব নেব, টেস্ট টিউবের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর ভিতর যদি আমরা 2-1 টুকরা জিঙ্ক বা দস্তার টুকরা দিই, তাহলে এরূপ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। অর্থাৎ সকল অ্যাসিড ধাতু এর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এরপরে 3 নাম্বার দেখো, অ্যাসিড সমূহ ক্ষারের সাথে বিক্রিয়া করে, যেমন ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ HCl, ক্ষারের সাথে বিক্রিয়া করে এরূপ ধাতব লবণ ও পানি উৎপন্ন করে। তোমরা অবশ্যই এটা আমার মনে হয় জানো যে এটা বিক্রিয়া হলো প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়ায় ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ ও পানি উৎপন্ন করবে। তাহলে অ্যাসিড সমূহ ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এছাড়া দেখো, অ্যাসিড সমূহ ধাতব অক্সাইড এর সাথেও বিক্রিয়া করে একইভাবে ধাতব লবণ ও পানি উৎপন্ন করবে। অ্যাসিড সমূহ ধাতব কার্বনেট, দেখো ধাতব কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এর সাথে অ্যাসিড সমূহ বিক্রিয়া করে এরূপ ধাতব লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বনেট ভেঙে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করবে। এছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু আমি লিখিনি, ওটা প্রথমে লেখা দরকার ছিল। সেটা হলো কি, যে প্রথমে আমরা অ্যাসিড সমূহ টক স্বাদযুক্ত, অ্যাসিড সমূহ টক স্বাদযুক্ত হয়। তাহলে দেখো, আমরা এখানে কয়েকটি বৈশিষ্ট্য লিখেছি। প্রথমে তুমি বৈশিষ্ট্য যেটা লিখবা যে অ্যাসিড সমূহ টক স্বাদযুক্ত, প্রথমে এটা লিখবে। অর্থাৎ তুমি যদি টেস্ট করো অ্যাসিড, তাহলে তোমাকে নোনতা মনে হবে বা টক মনে হবে। এরপরে অ্যাসিড সমূহ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। অ্যাসিড সমূহ নীল লিটমাসকে লাল করবে। অ্যাসিড সমূহ ধাতুর সাথে বিক্রিয়া করে ধাতব লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। অ্যাসিড সমূহ ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে। ধাতব অক্সাইড এর সাথে বিক্রিয়া করে ধাতব লবণ ও পানি উৎপন্ন করবে। ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে ধাতব লবণ, কার্বন ডাই অক্সাইড, পানি উৎপন্ন করবে। এই কটা হলো অ্যাসিডের বৈশিষ্ট্য। আমরা আজকে এই পর্যন্তই শিখলাম। আগামীতে অ্যাসিড নিয়ে আরও কিছু কথা আছে। অ্যাসিডের পিএইচ কেমন হয়, অ্যাসিড পানির মধ্যে অ্যাসিডের ভূমিকা কী, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।